আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এটা কিভাবে হতে পারে? নিবিড় অস্থির হয়ে বলল, কি হতে পারে? কি হয়েছে? রিপোর্টে কি এসেছে বল না। অপরাহ্ন বলল, কিছুই আসেনি। মানে অরির সব রিপোর্ট তো একদম নর্মাল দেখাচ্ছে, কোনো সমস্যাই নেই। তাহলে আদ্রিতা এমন করছে কেন? এটা তো আরো বেশি ঘোলা হয়ে গেল। কি বলছিস তুই সব? কি বালের ডাক্তার হয়েছিস তুই? ওখানে আমার পুতুল দিনকে দিন অসুস্থতার আরো অবনতি হচ্ছে। কখন কি করে সে নিজেও টের পায় না। কখনো যন্ত্রণায় ছটফট করে, কখনো বেহুশ হয়ে পড়ে থাকে। এখন তো খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, বমি করে ফেলে, শুকিয়ে রোগাতে হয়ে গেছে। আর এই সব কিছু আমাকে আমার নিজের চোখের সামনে দেখতে হয়। সেটা যে কতটা যন্ত্রণাদায়ক তা আন্দাজও করতে পারবি না তুই। আর তুই কিনা বলছিস সব নর্মাল। তুই কি আদৌ ডাক্তার? দেখ, আমি বুঝতে পারছি তোর পরিস্থিতি কেমন এখন, কিন্তু রিপোর্টে যা এসেছে তাই তো বলছি আমি। তুই রিপোর্ট নিয়ে যেখানেই যাস সে এটাই বলবে। তাহলে অরি কি এইসব নাটক করছে? ওর ওই অবস্থা এমনি এমনি হচ্ছে? সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে তুই চিন্তা করিস না। আমি আরো অন্যান্য ডাক্তারের সাথে পরামর্শ করছি। বিদেশি ডাক্তারের সাথে আমার যোগাযোগ আছে, তাদের সাথে ব্যাপারে ডিসকাস করে দেখব। দরকার হলে আবারও কিছু টেস্ট করাবো। অরি স্যাম্পল আছে, ওগুলো দিয়ে আবার করাবো। এভাবে দেখতে দেখতে আরো 1 সপ্তাহ পার হয়ে গেল। আদ্রিতার শারীরিক অবস্থা আরো অবনতি হচ্ছে। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে প্রায়। ধীরে ধীরে সবকিছু ভুলে যাচ্ছে সে। নিবিড়ের ভয় হয় আদ্রিতা যদি কখনো তাকেও ভুলে যায়। এই খেয়াল মনে আসতেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তার। এমন কোনোদিন আসলে কি সেদিন নিবিড় বাঁচতে পারবে? হয়তো না। আর বেঁচে থাকলেও তো কেবল জীবন্ত লাশ ছাড়া আর কিছুই না। যার শুধু দেহ থাকবে, তাতে কোনো প্রাণ থাকবে না। এর মাঝে অপরাহ্ন আবারও আদ্রিতার টেস্টগুলো করিয়েছে, কিন্তু আবারও কোনো ফল পায়নি তার। আদ্রিতার রোগ ধরাই পড়ছে না। নিবিড় ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে আদ্রিতাকে দেখিয়েছে, তারাও কোনো রোগ ধরতে পারেনি। চারিদিক থেকে শুধু নিরাশা ছাড়া আর কিছুই পাচ্ছে না নিবিড়। নিবিড় ভাবলো আদ্রিতাকে বিদেশে নিয়ে যাবে। তখন অপরাহ্ন ওকে ক্লিনিকে ডেকে বলল, দেখ, শুধু শুধু দেশ বিদেশ ঘুরে কোনো লাভ নেই। রিপোর্টে কিছু না আসলে কেউ কিছুই বলতে পারবে না। আমি অরির ব্যাপারটা নিয়ে অনেক ডাক্তারের সাথে কথা বলেছি, এমনকি সিঙ্গাপুরের এক ডক্টরের সাথেও আলাপ করেছি। সেও সবটা শুনে একটু ভাবনায় পড়ে গিয়েছিল। পরে বলল হতে পারে আদ্রিতার শরীরে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য যাচ্ছে, যার কারণেও এমন করছে। নিবিড় রাগী স্বরে বলল, তুই কি বলতে যাচ্ছিস? অরি নেশা করে? তোর মাথা ঠিক আছে? দেখ শান্ত হ, আমি বলছি না ও ইচ্ছে করে নাই। হতে পারে কেউ ওর অজান্তে ওকে কোনো ধরনের মাদক দ্রব্য দিচ্ছে, সেটাও বুঝতেও পারছে না। এটা জাস্ট একটা ধারণা, যেটা হতেও পারে নাও হতে পারে। তবে খতিয়ে দেখতে তো ক্ষতি নেই। এই মুহূর্তে কোনো কিছুই আমাদের বাদ দেওয়া উচিত না। আচ্ছা মানলাম, কিন্তু এমন কিছু হলেও তো রিপোর্টে আসার কথা। হ্যাঁ জানি, কিন্তু এখন দিনে দিনে সবকিছু অনেক ইমপ্রুভ হচ্ছে। সিঙ্গাপুরের ডক্টর বললে এখন নাকি এমন কিছু ড্রাগসও বের হয়েছে যা শরীরে গেলে ও পরীক্ষায় ধরা পড়ে না, আর পড়লেও তা অনেক দেরিতে ধরা পড়ে। ততদিনে রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। নিবিড় চিন্তায় পড়ে গেল। আদ্রিতার মতো সহজ সরল মেয়েকে কে কে অসুস্থ করতে চাইবে? আদ্রিতার অসুস্থতায় শুধু নিবিড় না, পুরো বাড়িতেই যেন শোকের ছায়া নেমেছে। আরমান সাহেব নাতনির চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। নোরানো আদরের বোনের এই অবস্থা দেখতে পারছে না। তানি তো শুধু কাঁদতেই থাকে সারা দিন। আবির ও স্নেহের ভাতিজির এমন দশা দেখে ভেঙে পড়ছে। লিভিং রুমে বসে আবির ধরা গলায় বলল, আমি ভাইকে কি জবাব দিব? তার মেয়ে খেয়াল রাখতে অক্ষম হয়েছি আমি। ভাই এমনিতেই হার্টের পেশেন্ট, মেয়ের এমন কথা শুনলে সইতেই পারবে না। আরমান সাহেব অসুস্থ গলায় বললেন, না না, আমার আদিকে জানিও না তোমরা। আমার আদি সইতে পারবে না, হার্ট অ্যাটাক করবে সে। নোরান বলল, হ্যাঁ চাচু, দাদু ঠিকই বলেছে। বাবা এমনিতে অসুস্থ, এখানে চিকিৎসা হচ্ছে তার। অরির কথা জানলে তাকে বাঁচানো যাবে না, আর মাও সইতে পারবেন না। আবির বলল, কিন্তু না বলি কি হবে? আরই তাদের মেয়ে, তাদের সব জানার হক আছে। আরই কিছু হয়ে গেলে তখন কিচ্ছু হবে না অরির। আবিরের কথার মাঝেই হঠাৎ গমগমে গলায় কথাটি বলতে বলতে দরজা দিয়ে এগিয়ে এলো নিবিড়। সবার সামনে এসে আবার বলল, অরির কিচ্ছু হবে না, একদম ঠিক হয়ে যাবে। ওর জন্য আমরা আছি। বড় বাবা আর মাকে শুধু শুধু টেনশন দেওয়ার দরকার নেই। বড় বাবার শেষ করে আসতে দাও। আবির বলল,
দেখো নিবিড়, আমরা সবাই তাই চাই আরি মামুনি যেন সুস্থ হয়ে যায়, তবে আল্লাহ না করুক কোনো আরি মামুনি যেন কিছু হয়ে গেলে তখন কি জবাব দেব তাদের? তারা তো জানতে চাইবে আমরা কেন তাদের আগে জানাইনি, তখন কি জবাব দিব আমি? নিবিড় গম্ভীর সুরে বলল, কাউকে কিছু বলতে হবে না, কারণ অরির কিছুই হবে না। তাহলে কোনো জবাবদিহির প্রয়োজন তো পড়ছেই না। আর যদি হয় তখন কে নিবে এই ড্রাইভার? কে কেউ গ্যারান্টি দিতে পারবে? নিবিড় আত্মগর্ব করে বলল, হ্যাঁ পারবো, আমি নিব গ্যারেন্টি, আমি সব দায়ভার নিব। আচ্ছা, কোন হকে তুমি এই দায়িত্ব নিতে চাও? অরির স্বামীর দায়িত্বে। আমি আজ এক্ষুনি অরিকে বিয়ে করতে চাই। আজ থেকে অরির সকল দায়িত্ব আমার, ওর ভালো মন্দের দায়ভার আমার। আজ থেকে ওর পূর্ণ হক থাকবে আমার। নিবিড়ের কথায় সবাই হতভম্ব হয়ে গেল। তানি বলে উঠল, কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে? একদম ঠিক আছে মা, এমনিতেও এটা আগে পরে হওয়ারই ছিল, তাহলে এখন সমস্যা কি? প্রশ্ন যখন হক নিয়ে, তাহলে আজ সেটাই পরিপূর্ণভাবে হবে আমার। এরপর অরির যা হবে সবকিছু দায়ভার আমার। তাই বলে এখন মেয়েটার এমন অসুস্থ সময়, আর অরির মা বাবাও এখানে নেই, তাদের ছাড়া কিভাবে বিয়ে হবে? তাতে কি হয়েছে? অরির বাবারও বাবা আছে এখানে, দাদু যেখানে আছে সেখানে আর কারোর কোনো অমতের দরকার হয় না। বড় বাবাও নিশ্চয়ই তার বাবার মতে অসন্তুষ্ট হবেন না। নিবিড়ের কথায় সবাই আরমান সাহেবের দিকে তাকালো। আরমান সাহেব দ্বিধায় পড়ে গেলেন, বুঝতে পারলেন না কি বলবেন উনি। তখনই হঠাৎ সিঁড়ি পেয়ে নেমে এলো আদ্রিতা। তানহা ওকে ধরে নিয়ে আসছে। আদ্রিতা নিচে এসে বলল, কিসের কথা হচ্ছে এখানে? আমাকেও বলো। নিবিড় সোজা সবটা বলে উঠল, আমাদের বিয়ের কথা হচ্ছে, বিয়ে করবি আমাকে। আদ্রিতা ঠুলু ঠুলু চোখে তাকালো নিবিড়ের দিকে। চোখের নজর কেমন মাতালদের মতোই, বোঝা যাচ্ছে হুঁশে নেই এখন সে। আদ্রিতা মাতালের মতো হেসে বলল, আরে হ্যাঁ, করবো তো। অরি বিয়ে করবে, কত মজা। তানি উঠে এসে আদ্রিতাকে ধরে নিয়ে যেতে চেয়ে বলল, আরে ও মজা করছে, তুই চল আমার সাথে। আদ্রিতা বাচ্চাদের মতো জেদ করে তানির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে নিবিড়ের পেট জড়িয়ে ধরে পড়ল, না যাব না, আমি বিয়ে করব। অরি বিয়ে করবে, নিবিড় ভাইয়ার বউ হবে অরি। আমাকে বিয়ে দাও এক্ষুনি। তানি বুঝতে পারছে আদ্রিতার এখন হুঁশ নেই, তাই তাকে বুঝিয়ে বলল, মন করে না মা, পরে তোমার বিয়ে দিব, ঠিক আছে? এখন চলো। আদ্রিতা তাও জেদ ধরে পড়ল, না না না, এক্ষুনি করব বিয়ে। আদ্রিতা নিবিড়কে ছেড়ে দৌড়ে গিয়ে টেবিলের ওপর থেকে ফল কাটা ছুরিটা হাতে নিয়ে বলল, অরিকে বিয়ে না দিলে অরি এক্ষুনি মরে যাবে কিন্তু। আদ্রিতার কাছে সবাই ভয় পেয়ে গেল। নিবিড় দৌড়ে গিয়ে আদ্রিতার হাত থেকে ছুরি টান দিয়ে নিয়ে ফেলে দিয়ে দুই হাতে আদ্রিতার মুখটা ধরে বলল, অরি করবে তো বিয়ে? নিবিড় আর অরির বিয়ে এক্ষুনি হবে। আদ্রিতা বাচ্চাদের মতো হেসে বলল, সত্যি? আচ্ছা, তাহলে অরি মরবে না, অরি বউ হবে। নিবিড়ের পুতুল বউ। তারপর আর কি, সবাই অগত্যা কাজী ডাকা ছাড়া আর কোনো উপায় পেল না। বিয়ে হয়ে গেল দুজনের। আদ্রিতা হয়ে গেল নিবিড়ের পুতুল বউ। সকালে আদ্রিতার ঘুমন্ত মুখটার দিকে মায়ার সমুদ্র ভরা চোখে তাকিয়ে আছে নিবিড়। হাতের বৃদ্ধাঙ্গুলে আলতো স্পর্শে ছুঁয়ে দিচ্ছে আদ্রিতার কোমল তুলতুলে গাল। স্নিগ্ধ ভোরের ন্যায় শুভ্রতা তার পুতুলের মাঝে পায় সে। নিবিড় হাজার জনম ধরে দেখলেও তার হৃদপদ্মকে দেখার তৃষ্ণা মিটবে না। এই মুখটাতেই তার সকল প্রশান্তি, সকল অভিলাষা। নিবিড়ের নয়ন বিলাসের মাঝেই আদ্রিতা ধীরে ধীরে নেত্রপল্লব মেলে তাকালো। নিবিড়ের জন্য যেন আদ্রিতার এই ডাগর আঁখি মেলে তাকানোই তার সূর্যোদয়। তার সেই সূর্যোদয় হতে দেখে নিবিড়ের ঠোঁটে মুগ্ধ হাসির ঝলক ফুটল। তবে আদ্রিতার চোখের চাহনি কেমন অপরিচিত দেখালো। মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছে সে। নিবিড় মুচকি হেসে আদ্রিতার ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল। বিপরীতে আদ্রিতা আচমকা দুই হাতে নিবিড়কে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিচের উপর থেকে সরিয়ে উল্টে ফেলে দিল। তারপর রাগী চোখে তাকিয়ে বলল, কে আপনি? সাহস কি করে হলো আমার সাথে অসভ্যতামি করার? এক্ষুনি সরে যান এখান থেকে। সোনা মা, সোনা মা,
দেখো আমার ঘরে এক গুন্ডা ঢুকে পড়েছে। নিবিড়ের যেন পুরো পৃথিবী থেমে গেল এক মুহূর্তে। প্রকৃতির সব চলন থেমে গেল, থেমে গেল হাওয়া, সাথে থামলো নিবিড়ের নিঃশ্বাসও। নিঃশ্বাস আটকে গেল তার, শ্বাসকষ্ট হতে শুরু হলো। মনে হচ্ছে শেষ মুহূর্ত বুঝি চলে এসেছে তার। আদ্রিতার চোখে ওই অপরিচিত চাহনি দেখার চেয়ে মৃত্যুও শ্রেয় যেন। নিঃশ্বাস নিবিড়ের দেহ ত্যাগ করতে চাচ্ছে যেন। ঠাস করে চোখ খুলে তাকালো নিবিড়। ধরপড়িয়ে উঠে বসে হাঁপাতে লাগলো সে। পুরো শরীর ঘেমে জবজবে হয়ে গেছে, গলা শুকিয়ে হয়েছে মরুভূমি। খাটের পাশের ক্যাবিনেট থেকে পানির বোতল নিয়ে গটগট করে পুরো বোতল খেয়ে ফেলল। কি ভয়াবহ স্বপ্ন ছিল এটা! এমন স্বপ্ন আসলে আজ থেকে নিবিড় আর ঘুমাবেই না। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে একটু শান্ত করলো সে। পাশে ফিরে তাকিয়ে ঘুমন্ত আদ্রিতাকে দেখে বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মায়া ভরা করুণ চোখে তাকিয়ে রইল সে আদ্রিতার রোগাটে শুকনো মুখটার দিকে। ওদের বিয়ের 2 দিন হয়ে গেছে, অথচ তার বউটা হয়তো জানেও না সে বিবাহিত হয়ে গেছে। আদ্রিতার অবস্থা আরো অবনতির দিকেই যাচ্ছে শুধু। নিবিড় তো দৌড়াদৌড়ি করেও এখনো কিছু করতে পারছে না। তার চোখের সামনে প্রাণচঞ্চল মেয়েটা কেমন শয্যাশায়ী হয়ে গেছে, শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে, প্রায় সময় বেহুশের মতো পড়ে থাকে। আর যখন জাগনা থাকে তখন যন্ত্রণায় ছটফট করে, অথচ নিবিড় কিছুই করতে পারছে না। এই অপারগতায় নিবিড়ের নিজেকেই ছুরির আঘাতে আহত করে ছিন্ন ভিন্ন করে ফেলতে মন চায়। নিবিড় ব্যথাতুর চোখে তাকিয়ে আদ্রিতার গালে হাত বোলালো। চোখ দুটো লাল হয়ে উঠল। দেখতে দেখতে অশ্রু গড়িয়ে পড়ল চোখ বেয়ে। প্রিয় মানুষটাকে এমন করুণ অবস্থায় দেখার চেয়ে যন্ত্রণা বুঝি পৃথিবীতে দ্বিতীয়টা নেই। মৃত্যু যন্ত্রণার মতো যন্ত্রণা হচ্ছে নিবিড়ের। হৃদয়ে অসহনীয় রক্তক্ষরণ হচ্ছে। যদি কেউ বলতো নিবিড়ের জানের বদলে আদ্রিতা ঠিক, তবে তাহলে হাসি খুশি নিবিড় তা করে দিত। কি করবে নিবিড়? কিভাবে ঠিক করবে নিজের প্রাণভোমরাটাকে? নিবিড়ের চিন্তার মাঝে আদ্রিতা ধীরে ধীরে দুর্বল চোখ দুটো মেলে তাকালো। তা দেখে দ্রুত নিচের মুখের দুঃখী ভাব সরিয়ে হাসি হাসি মুখ করে তাকালো নিবিড়। আদ্রিতার চোখ খুলে কেমন এক ধ্যানে তাকিয়ে রইল। অচেতন মানুষের মতো তার চাহনি, যেন সে এখনো বেহুশি আছে। আদ্রিতা কেমন বেহুশের মতো উপরের দিকে তাকালো। মাতালের মতো হেসে হাত উঠিয়ে বলল, ওই দেখো, ওখানে ওরা এসছে, আমাকে নিতে এসছে। আদ্রিতার কথায় নিবিড়ের বুকের তীব্র যন্ত্রণার প্রলয়ঙ্কারী লাভা সবকিছু বিধ্বংস করে দিচ্ছে। ভীতি আরো আতঙ্ক গলা চিপে ধরল যেন। নিবিড় ঢোক গিলে আদ্রিতার হাতটা ধরে নামিয়ে করুণ সুরে বলল, ওখানে কিচ্ছু নেই, এদিকে তাকা, দেখ আমি আছি এখানে তোর কাছে। আমি থাকতে কেউ নিয়ে যেতে পারবে না তোকে, কেউ না। তাকা আমার দিকে। আদ্রিতা ফ্যাল অবুঝ চোখে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। তারপর হাত বাড়িয়ে নিবিড়ের কপাল থেকে ধীরে ধীরে সারা মুখে হাত বোলাতে লাগলো। নিবিড় চোখে মুখে অনুভব করলো তা। মুখের উপর আদ্রিতার হাতটা চেপে ধরে চুমু খেলো। আদ্রিতা হঠাৎ বলে উঠল, আমি হারিয়ে গেলে খুঁজবেন আমাকে? আতঙ্কিত নজরে তাকালো নিবিড়। তারপর ছট করে আদ্রিতাকে 2 হাতে বুকের মাঝে মিশিয়ে নিল। সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ধরা গলায় বলল, আমাকে দেখে হারানোর অনুমতি নেই তোর। হারাতে চাইলে আমার মাঝে হারাবি। আমার মাঝেই তো সবল ঠিকানা শেষ, অন্য কোথাও না, কখনো না। একটু পর আদ্রিতার আবারও সেই জ্বালা পোড়া শুরু হলো। আবারও ছটফট করতে লাগলো সে। নিবিড় তাকে সামলানোর চেষ্টা করছে। আদ্রিতা নিজের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে নিবিড়ের হাতে কামড় দিয়ে ধরল। এই কয়দিনে নিবিড়কে কামড়ে কামড়ে অনেক ক্ষত করে দিয়েছে, তবুও তাতে সামান্যতম খেদ নেই নিবিড়ের। সে তো শুধু আদ্রিতার কষ্টে ব্যথিত। আদ্রিতা ছটফট করতে করতে কাতর অস্থির সুরে বলল, আমাকে ওই ঔষধ দিন, ওটা খেলে ভালো লাগে আমার। আদ্রিতার এই কথা শুনে নিবিড় ভ্রু কুঁচকে বলল, ওই যে ওই ড্রয়ারে আছে, ওটা দিন, ওটা খেলে সব যন্ত্রণা চলে যায়। আদ্রিতার কথা অনুযায়ী নিবিড় ড্রয়ার খুলে সেখানে সত্যিই ঔষধের পাতা পেল। কিন্তু এটাতে তো লেখা এটা আয়রন ট্যাবলেট। তাহলে এটা খেয়ে এই যন্ত্রণা থেকে কিভাবে আরাম পাবে ও?
নিবিড়ের খটকা লাগানো বিষয়টা। অপরাহ্নের কথাটা মনে পড়ল ওর। নিবিড় ঔষধের পাতাটা নিয়ে আদ্রিতার সামনে বসে বলল, এটা কিসের ওষুধ আর কোথা থেকে এনেছিস সেটা? আদ্রিতা কাতরাতে কাতরাতে বলল,